ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৬৬। তোর পিড়িতের ঢেউ এক্ষুনি উথাল পড়ছিল না। আবির্ভাবের এ কথায় বাঁকা চোখে তাকালো শুদ্ধ। কি বলতে চাস? বলতে চাচ্ছি, এত জোরাজোরি করে হাত ধরাধরি করার ব্যাপারগুলো পার্সোনালি করা যেত। এত উত্তেজিত কিসে তোর? ৪ দিন পর তো এমনি বিয়ে হয়ে যাবে। আবির্ভাবের কথায় শুদ্ধর কপালে ভাঁজ হলো। ভাবলেশীন ভঙ্গিমায় সে জবাব দিলে, কেন লুকিয়ে করব? আমি কি চোর নাকি, যাকে এত বছর ধরে ভালোবাসি, এত ভালোবাসি, এত চাই, তাকে অবশেষে আমি আমার করে পেতে চলেছি। সেখানে হাত ধরা কি অন্যায়? আবির্ভাব বিরক্ত হয়, দাঁত কটমট করে বলল, কত সহজে কথাগুলো বলে ফেললি। এত বছর অপেক্ষার পর অবশেষে নিজের করে পেতে চাইছিস, কিন্তু এটা একবারও ভাবিসনি তুই নিজে পূর্ণ হতে গিয়ে অন্যকে নিঃস্ব করে দিচ্ছিস, কেড়ে নিচ্ছিস তার জীবনের স্বাবলম্বন। মায়া হয় না তোর? আবির্ভাবের কথায় দমে গেল শুদ্ধ। প্রশ্নের জবাব না দিতে পেরে বাইকে চড়ে বসলো। আবির্ভাব গ্যারেজের সামনে দাঁড়িয়ে আশেপাশে নজর ঘুরালো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির হদিশ পেল না। পাশ থেকে সাদাব বলল, প্রণয় কোথায়? ওর বাইকটা তো নেই। আবির্ভাব ও সাদাবের কথায় জবাব দিতে দিল। দ্রুত বাইকে বসে হেলমেট পরে নিল তিনজনই। একবার একে অপরের দিকে তাকিয়ে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইক স্পিডোমিটারে সর্বোচ্চ গতিতে টেনে ওরা প্রণয়কে খুঁজতে লাগলো, কিন্তু যতদূর চোখ যায় কোথাও নেই প্রণয়, নেই কোথাও তার নাম ও নিশান। চোখে নিমেষে বাইকগুলো ছুটে গেল গ্রাম ছাড়িয়ে বহুদূর। পিচ ঢালা মসৃণ রাস্তার দুপাশে গাঢ় নিগন জঙ্গল। সন্ধ্যা হতে চলেছে, চারদিকে আধার। শুদ্ধ বাইক রাইড করে অনেক দূরে চলে আসার পর হুট করে তার মাঝপথে সজোরে ব্রেক কষলো। সাথে সাথে আরো দুটো বাইক এসে দুপাশে থমকালো। পাশ থেকে শোনা গেল আবির্ভাবের ব্যস্ত কণ্ঠ, কিরে এই বনের মাঝখানে থামলি কেন? আশপাশ থেকে বন ও প্রাণীর ডাক শোনা যাচ্ছে। শুদ্ধ ঘাড়ের হাত দিয়ে দুপাশে ঘাড় ঘোরালো, কিঞ্চিত নিস্তেজে গম্ভীর আওয়াজে বলল, ফলো মি। বলে বাইক স্টার্ট দিল। জঙ্গলের মধ্যে একটা কাঁচা মাটির রাস্তায় ঢুকে পড়লো। সাদাব আবির্ভাব একটু অবাক হলো। আশপাশটা গা ছমছমে। আনুমানিক সময় তখন রাত ৮টা। শিকদার বাড়ির হই হই রই রই ভাব, হাসি, আনন্দ আর চিৎকার চেঁচামেচিতে জমে উঠেছে পরিবেশ। কর্তাগিনীরা ব্যস্ত হয়ে পড়েছে ইনভাইটকৃত গেস্টদের পুনরায় আরেকটি বিয়ের জন্য নিমন্ত্রণ করতে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অননা, আরতি বেগম সহ বাড়ির গিন্নিরা বর বউ সহ বিয়েতে আসা অতিথিদের জন্য কি কি শপিং করবে, কি কি উপহার দেবে, সব নিয়ে লিস্ট বানাতে ব্যস্ত। নিমন্ত্রিত থাকবে দেশ বিদেশের অনেক গণ্যমান্য অতিথি, শুদ্ধের সহকর্মী ডক্টর, সাদাপের রিসার্চ টিম, সাংবাদিক, নিউজ প্রেজেন্টার আর অনেক মিডিয়া কর্মী। ইন্টারন্যাশনাল নিউজ ছাপা হবে এই বিয়ে উপলক্ষে। বাড়ির মেয়ে বউরা নিজেরা কাজে ব্যস্ত। সবার মধ্যে আলাদা এক চাপা উত্তেজনা। রঙে রঙে ভরে উঠেছে আজ শিকদার বাড়ির সকল অংশ। তবে এত হই হুল্লোড়ে, এত আনন্দে সবকিছু কেমন যেন বিষাক্ত একজনের নিকট। সে নির্জীব, সবকিছু থেকে দূরে, একাকী ঘরে বন্দী হয়ে আছে। জীবনে এত এত চোখের পানি ফেলেছে যে এখন আর কান্না আসছে না তার। প্রিয়তা কনুইয়ের ওপর ভর করে মাথা এলিয়ে দিয়ে কনুইতে গাল ঠেকিয়ে বসে আছে উত্তরের জানালার সামনে। তার অশ্রু ভেজা চোখে জলচরে নীলাভ চোখ দুটো তার আকাশের পানে নিবদ্ধ। আজ আকাশের চাঁদ দেখা নেই, হয়তো অমাবস্যা আজ। নির্জন অন্ধকারে একা একা বসে বেশ ভালো লাগছে প্রিয়তার। এখন আর কোনো ভয় নেই তার মধ্যে। কেন জানি অন্ধকারে ভয়টাই পায় না মেয়েটা। মাথা এলিয়ে রাখার দরুন নীলাভ চোখের কর্নিশ, উপচে পড়া অশ্রু নাক দিয়ে টপটপ করে জানালার গ্রিলে পড়ছে। অনেক তো হলো, মাত্র ৬ বছরে হাঁপিয়ে গেছে প্রিয়তা। এখন আরো কারো প্রতি ক্ষোভ, ঘৃণা, অভিযোগ কিছু নেই তার। এখন আর ইচ্ছা করে না কারো আঙ্গুলে আঙ্গুল তুলে বলতে। মনে নিজের অজান্তে আকৃষ্ট মেনে নিতে ইচ্ছে করে। সে এখন ধীরে ধীরে মেনে নিচ্ছে সব দোষ তার নসিবের। জীবনের শুরুতে একজন ভুল মানুষকে ভালোবেসে থমকে গিয়েছিল সে। আসলেও কি সব দোষ তারই? মানুষটা কি দায়ী নয়? প্রিয়তা অনেক ভেবে চিনতে দেখে ওই মানুষটা দোষারোপ করে কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পেল না। ওই মানুষটার কাছে সে চিরান্ত কৃতজ্ঞ। ঋণের কোনো শেষ নেই প্রিয়তার। সত্যি তো, মানুষটার দোষ কোথায়? মনের ওপর তো আর কারো জোর চলে না। তার নিঃস্ব স্নেহ, নিখাত মায়া আর অপরান্ত ভালোবাসার ব্যাখ্যা ভুল বুঝেছে প্রিয়তা। মানুষের কাছ থেকে ভালোবাসার সুযোগ সুবিধা পেতে পেতে কখন যে মানুষটাকে চাইতে শুরু করেছে বুঝতে পারেনি প্রিয়তা। প্রিয়তা নিজের করা কর্মকাণ্ডের জন্য আজ নিজের কাছে নিজে ছোট হচ্ছে। নিজের চাহিদা পূরণ করতে
হয়নি বলে কতটা খারাপ ব্যবহার করেছে মানুষটার সাথে, কত আজে বাজে কথা শুনিয়েছে। প্রিয়তা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক কণা সন্দেহ নেই ওই মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি বা ওই নজরে দেখেনি। বোন ভেবেছে হয়তো, আর সেই কি বা। আর যাই হোক, মানুষটা যদি কখনো তাকে এক মুহূর্তের জন্য নিজের করতে চাইতো তাহলে আজ কখনো অমন নিশ্চুপ থাকতে পারতো না। যদি এটুকু ভালোবাসতো তাহলে আজ যখন সবাই বিয়ের কথা বলছিল তখন অতটা নিশ্চিন্তভাবে থাকতে কখনোই পারতো না। তার বিয়ের মিষ্টি মুখে পড়লো কিভাবে সে লোক। কিন্তু অবশেষে আজ মানুষটা প্রমাণ করে দিল সে প্রিয়তার ভালো চায় কিন্তু ভালোবাসে না। তার জন্য দিনের পর দিন প্রহেলিকাকে গালমন্দ করে কত নাই ভুল করেছে প্রিয়তা। প্রিয়তার দম আটকে আসে সে সব ভেবে। সে আজ বিয়েতে বাধা দেয়নি কারণ সে কেবল আসল সত্যিটা জানতে চেয়েছিল। চেয়েছিল মানুষটার প্রতিক্রিয়া কি। নিরাশ হয়েছে সে, ব্যর্থ হয়েছে। তাহলে এখন প্রিয়তার কি করা উচিত? প্রিয়তার ভাবনার মাঝে পেছন থেকে পরিচিত নারী কণ্ঠ ভেসে আসে, সাথে সাথেই ঝলসে ওঠে কক্ষের বাতি। আপু তুমি? পরিণীতা রুমে দাঁড়িয়ে ঠিক প্রিয়তার পেছনে। পরিণীতা এগিয়ে এসে প্রিয়তার কাছে বোনের দুহাত চেপে ধরে নীল চোখের গভীরে দৃষ্টি নিক্ষেপ করল। প্রিয়তা অপ্রস্তুত বোধ করলো, যথাসাধ্য নিজের অশ্রু লুকানোর চেষ্টা করলো। পরিণীতার পেছনে পেছনে কক্ষে প্রবেশ করলো ইনায়া ও থিরা। পরিণীতা বোনের দু গাল ধরে আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার বোনের? প্রিয়তা জবাব না দিয়ে নিশ্চুপ রইল। প্রিয়তার চোখে মুখের অবস্থা দেখে পরিণীতা ঠিক লাগছে না, তাই ভনিতা ছাড়াই প্রশ্ন ছুড়ে দিল, তুই কি এই বিয়েতে সত্যি রাজি? বোন, তুই কি স্বেচ্ছায় শুদ্ধ ভাইকে বিয়ে করতে চাস? প্রিয়তা চমকে উঠল পরিণীতার কথায়, তার পানে তাকালো। পরিণীতা আগের থেকে অনেক অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। সর্বাঙ্গে লেপটে আছে ভালোবাসার প্রলেপ। স্বামী সোহাগের নিকট যেন নিকট ফর্সা চাহনিটা আরো বেশিছে, উকি দিচ্ছে নিজের তার শরীরের আনাচে কানাচে। স্বামীর ভালোবাসায় নারীর সৌন্দর্য বুঝি আরো বেশি স্ফুটিত হয়। তার জ্বলন্ত দুটি উদাহরণ প্রিয়তার চোখের সামনে। প্রিয়তা পরিণীতার কথার জবাব দিল না, অকল নয়নে চেয়ে রইল পরিণীতা আর ইনায়ার পানে। সত্যি বলতে ওদের এত সুখ দেখে বড্ড হিংসা হয় প্রিয়তার মনে। কিছু বলিস না কেন বোন? পুনরায় পরিণীতার ডাকে ঘোর কেটে গেল প্রিয়তার। প্রিয়তা দৃষ্টি নামিয়ে হাসার চেষ্টা করলো, ম্লান কণ্ঠে বলল, অবশ্যই রাজি আপু। রাজি হব না কেন? শুদ্ধভার মতো মানুষ কে কোন মেয়ে বা বিয়ে করতে চাইবে না? পরিণীতার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে প্রিয়তার পানে নিরেট কণ্ঠে বলে, মেয়েদের কল্পনা হতে পারে কিন্তু আমার বোনের কল্পনা নয়। প্রিয়তা পুনরায় ম্লান হাসলো। পরিণীতা নিমগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, সত্যি বল বোন, তুই কারো ওপর অভিমান করে এত বড় সিদ্ধান্ত নিসনি তো? ভালো মতো ভেবে নে বোন, বিয়ে মানুষের জীবনে বারবার হয় না। এই ব্যাপারটা দু একদিনে নয়, সারা জীবনের। একবার বিয়ে হয়ে গেলে এই আমি তো অন্য কারোর সাথে জড়িয়ে যাবি আর ফিরতে পারবি না, জানিস? তাহলে তুই সত্যিই রাজি? পাশ থেকে প্রশ্ন ছুড়ল ইনায়া। হ্যাঁ। ভেবে বলছিস? হ্যাঁ। পরিণীতা প্রিয়তার হাত শক্ত করে চেপে ধরল, সুস্পষ্ট কণ্ঠে বলল, আমার ভাইকে ভুলে গেছিস? আর চাস না আমার ভাইয়াকে নিজের জীবনে? এত এগিয়ে গেছিস তুই? তার ছেলের হাসি আসলো প্রিয়তা। কি যায় আসে আপু, তোমার ভাই তো 6 বছর আগে নিজের জীবন অন্য কাউকে দিয়ে গেছে। প্রিয়তার কণ্ঠে চাপা যন্ত্রণা। প্রিয়তার জবানে থমকে যায় পরি আর ইনায়া। তাদের দৃষ্টি ফুটে ওঠে অপার স্নেহত্ব। যা বোঝার তা বুঝে গেছে তারা। তাহলে তুই এখন আমার ভাইকে ভালোবাসিস? জানি না। শুদ্ধ ভাইকে কেন বিয়ে করতে চাচ্ছিস? নিশ্চুপ রয় প্রিয়তা। পরিণীতা পুনরায় প্রশ্ন করলো, কিছু লুকোবি না, বল আমায়। তোমার ভাইকে ভালোবাসি আপু, তাকে ভুলে যাওয়ার সাধ্য আমার এই ছোট্ট জীবনে হয়নি কখনো, আর না হবে। কিন্তু এটাও সত্যি, সে আমাকে ভালোবাসে না। আমার এই অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে। তাহলে আমি নিজের জীবনটা কেন নষ্ট করবো আপু, বলতে পারো? সে তো দিব্যি আছে, বউ, সংসার সব নিয়ে, বাচ্চা কাচ্চাও হয়তো হবে। তাহলে আমি কেন থেমে থাকবো? আমার সংসার চাই, আমারও স্বামী চাই, আমারও সন্তান চাই, আমারও তো জীবন। প্রিয়তার কথায় আশ্চর্যের শীর্ষে পৌঁছে গেল পরিণীতা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। এই আকস্মিক মেয়েটাকে কিছু না জেনে শুনে কিভাবে আমার ভাইয়ের নামে দোষ চাপাচ্ছে, আর আমি কিছু বলতে পারছি না। পরিণীতা নিজেকে সামলে বলল, জেদের বসে না সিদ্ধান্ত কোনো সময় সঠিক হয় না বোন।
আরেকবার ভাব। প্রিয়তা নিজের সিদ্ধান্ত অনড় থেকে স্পষ্ট বলল, আমার আর কিছু ভাবাভাবি নেই আপু, অনেক তো ভাবলাম, আর কত, তবু একটা শেষ সুযোগ দেই তোমার ভাইয়ের জন্য। হাতে সময় মাত্র 4 দিন। যদি সে এই সময়টার মধ্যে একবার আমাকে বলে সে আমাকে চায়, আমাকে ভালোবাসে, তাহলে সবকিছু ছেড়ে হলেও আমি তার হব। পরিণীতা তাচ্ছিলের হাসি হাসলো, মনে মনে বলল, আমার ভাইয়ের ভালোবাসার পরিমাপ করার সাধ্য তোর নেই, এই ক্ষমতা কোনোদিনও তোর হবেও না। সারা জীবন আমার ভাইয়ের আশেপাশে ঘুরলি, কিন্তু তাকে এক ফোঁটাও চিনতে পারলি না তুই, কতটাই অধম। আমার ভাইয়ের ভালোবাসা তোর জন্য ঠিক কতটা উন্মোদনায় পরিণত হয়েছে, আমার ভাই কতটা পাগলের মতো ভালোবাসে তোকে, আমার ভাইয়ের ভালোবাসাটার নিকট তোর এই ভালোবাসা প্রচণ্ড ফ্যাকাশে রে বোন। আমার ভাইয়ের বুকে চাপা যন্ত্রণার নিকট তোর এই যন্ত্রণার অস্তিত্বই নেই। আমার ভাই মরে যাবে শুধু তোকে ভালোবেসে, শুধু তোর অভাবে, শুধু তোর অভাবে। প্রিয়তার দু চোখের পানি হাত দিয়ে মুছলো, মন কঠোর করে নিজেকে বোঝালো। পরিণীতাকে উদ্দেশ্য করে বলল, অন্যের স্বামীকে নিয়ে অনেক কল্পনা জল্পনা সংসার হলো আপু, এবার বোধহয় আমাদের বাস্তবে ফেরা উচিত। পরিণীতা মলিন হাসলো, প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, দোয়া করি সুখী হ, তোর নিজের সংসার হোক, তোর বাসার সংসার হোক, ভালো থাক। আমার নিষ্ঠুর খারাপ অপরাধী ভাইয়ের মনে রাখিস না তুই। আমার ভাইয়ের জন্য তুই অনেক দুঃখ পেয়েছিস, তাই না? আর কাঁদিস না, খুব নিকৃষ্ট সে, পারলে তাকে ক্ষমা করে দিস। বলে মুচকি এসে চলে গেল পরিণীতা। প্রিয়তা দেখার জন্য পিছে ফিরে একবারও তাকালো না, চোখের পানি মুছে নিল প্রিয়তা নিজেই। ভাইয়ের কলিজায় আগুনে জ্বলসে যাচ্ছে, সে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় পরিণীতার। প্রিয়তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, অতঃপর নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে বারান্দার মেঝেতে ধপ করে বসে পড়ল। সর্বাঙ্গ পড়ে যাচ্ছে তীব্র বিষ ব্যথায়। প্রিয়তা কাপা হাতে নিজের ফোনের গ্যালারি ওপেন করতে, কাপা হাতে ফোনটা ধরলো মুখের কাছে, টলমলে চোখে তাকিয়ে রইল স্ক্রিনে। বুকের ভেতর আবারও কান্না এসে চাপা হচ্ছে তার। প্রিয়তা কান্না আটকে দুহাতে মুখ চেপে ধরলো, অস্পষ্ট কণ্ঠে আওড়ালো, এই জীবনে আল্লাহ আমার শত্রু কি না, এই জীবন আল্লাহ আমার শত্রুকেও না দিক। প্রণয় ভাই। 2 তলার একটা কক্ষ থেকে সশব্দে চিৎকারের ধ্বনি ভেসে আসছে, শোনা যাচ্ছে কারো করুণ আর্তনাদ, আহাজারি। আমি তোমার পায়ে পড়ি মামি, তুমি প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি মরে যাব গো। তুমি তো জানো আমি শুদ্ধকে কতটা ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে, আমাকে এভাবে প্রাণে মেরো না মামি। বলতে বলতে সশব্দে কান্নায় ভেঙে পড়ছে তুহিনা। ফ্লোরে লুটিয়ে পড়ে দুহাতে ঝাপটে ধরেছে মেহেজাবিন চৌধুরীর পা। মেহেজাবিন চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে তিনি প্রচণ্ড বিরক্ত, কারণ এই ঢুঙ্কি মেয়েকে ওনার কোনো কালেই পছন্দ না, তার উপর আবার ছেলের বউ, দুঃস্বপ্নেও না। মেহেজাবিন চৌধুরী দাম্ভিক কণ্ঠস্বরে বলা কথাগুলো মনের কোণে বিষগ্ন আঘাত তুলছে তুহিনার। নিজের দিকে আঙ্গুল তুলে তাক করে বলল, সিরিয়াসলি মামি, তোমার মনে হচ্ছে আমি সিক্রেট করছি? তুমি আমার সাথে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে মামি? তুমি জানো না আমি শুদ্ধ ভাইকে কতটা ভালোবাসি। আমি এইটুকু ছিলাম মামি, এখন থেকে আমি শুদ্ধ ভাইকে ভালোবাসি, তার বউ হওয়ার স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখলেই হলো? আমার ছেলে তোমাকে পছন্দ করে কিনা বুঝতে পারছো তুমি? তোমাকে পছন্দ করে না সে। আমার ছেলে আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে, তাই আমার ছেলের পছন্দ মতোই আমি আমার বৌমা নিব। তুই না তাচ্ছিল্য করে বলো, তাহলে এই ব্যাপার, তুমি আসলে তোমার ভাইয়ের মেয়েকে নিজের বউ করতে চাও, তাই আমার কষ্টটা তোমার চোখে পড়ছে না, আমার যন্ত্রণাটা তুমি সিনক্রেট মনে করছো মম। তাহলে ঠিকই বলেছো, তুমি আসলে আমাদের পছন্দ করো না, তাই তো শুদ্ধ ভাইয়ের কানে সবসময় বিষ ঢালো আমার নামে। তুহিনা বলে চিৎকার দিয়ে উঠল মেহেজাবিন চৌধুরী। গালের জোর ঠেকালেই গলার জোর দেখালেই তো সত্যি মিথ্যা হয়ে যায় না মামি। আমি আগে থেকে বিশ্বাস করতাম না, কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছি তুমি নিজে ভাইয়ের মেয়েকে বউ বানাবে বলেই। ওকে ফাইন, আমিও দেখব আমি থাকতে কোন মেয়ে আমার শুদ্ধ ভাইয়ের গলায় ঝুলে। তুহিনার উদ্ধত্ত মেজাজ হারাতেই মেহেজাবিন চৌধুরী তিনি কঠোর কণ্ঠে বললেন, তুমি এখান থেকে যাও, তুমি আমার ছেলের বিয়ে তোমার সাথে কখনোই হবে না। এক কথা কানে যেতেই হিংস্র হয়ে উঠল তুহিনা। মেহেজাবিন চৌধুরীর দিকে রক্ত চোখে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমিও দেখব শুদ্ধ কিভাবে অন্য কারো হয়। শুদ্ধকে নিজের করে পেতে প্রয়োজনে লাশ ফেলবো, এই আমি তুহিনা, তবু শুদ্ধকে নিজের থেকে ছাড়বো না। বলে বাঁকা এসে চলে গেল তুহিনা। তার মাথায় কি চলছে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। চোখ মুখে হিংস্রতা ছেয়ে গেছে তুহিনার। মেহেজাবিন চৌধুরী চিন্তায় পড়ে গেল, কারণ এই মেয়েকে ওনার মোটেও বিশ্বাস নেই সত্যি যদি কারো কোনো ক্ষতি করে দেয়। জঙ্গলের পাশ দিয়ে কলকল শব্দে বয়ে চলেছে ইচ্ছেমতি নদী। মেঘলা আকাশ, রাত হয়েছে অনেক। নদীর পাড়ে স্নিগ্ধ শীতল
বাতাস আর তার বুকে গভীরভাবে দমিয়ে ধিদি করে যন্ত্রণার আগুন সব মিশে ভেঙচুর করে দিচ্ছে এক জীবনের অস্তিত্ব। শক্ত মুখোশের আড়ালে দুর্বল মানুষটা টেনে হিঁচড়ে বের করছে বাহিরে। প্রণয় নদীর পাড়ে ভেজা বালিতে শুয়ে একদৃষ্টে তাকিয়ে আছে মেঘলা আকাশের পানে। মাঝে মাঝে তীব্র বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তবে নিঃশব্দে। প্রণয়ের পাশের বালিতে পড়ে আছে অনেকগুলো ওয়াইনের বোতল, সিগারেটের প্যাকেট, তবে সেগুলোতে একটাকেও ছুঁয়ে দেখেনি প্রণয়, কারণ এসব আর আজ তার ওপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না তার বুকের জ্বালাতন। প্রণয় এখন হাড়ে হাড়ে পার্থক্য বুঝতে উপলব্ধি করতে পারছে নিজের জিনিসটা নিজে থেকে দূরে রাখা আর তাকে অন্যের নামে দলিল করে দেওয়ার মধ্যে কতটা পার্থক্য। বছরের পর বছর ধরে নিজের বুকের খাঁচায় আগলে রাখা, পুষে রাখা পাখিটা যখন অন্য কেউ নিয়ে যাবে, তখন তার ওপরে পুরুষত্বের অধিকার ফলাবে, তখন কি প্রণয় এই দুনিয়ার বাতাসে নিঃশ্বাস ফেলতে পারবে, নিজের চোখে দেখতে পারবে তার প্রাণ অন্য কারো শরীরে চিহ্ন আঁকছে? প্রণয়ের রুহ অব্দি কেঁপে ওঠে এসব ভাবনায়। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, কাঁপা হাত পা কাঁপতে লাগলো অনবরত। সে একদম এসব ভাবতে চায় না, তবে নিজে যাই হয়ে যাক, এতটা এগিয়ে আসার পর আর কিছুতে পিছিয়ে যাবে না প্রণয়। আবেগের বশে সে একটা ভুল সিদ্ধান্ত নিলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। এত ধৈর্যের ফল হিসেবে মিলবে শূন্যতা, হাহাকার। ওই লাশের ভার কেবল প্রণয় কাঁধে নিতে পারবে না, কখনোই না। প্রণয়ের বুক ভরে লম্বা একটা শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করলো। ফুরফুরে শীতল বাতাসে হৃৎপিণ্ডটা ছুঁয়ে গেল যেন, তবে তার স্বস্তি দিতে পারল না হৃৎপিণ্ডে। প্রণয়ের দম বন্ধ হয়ে আসছে। এই সময় প্রিয়তার কোমল স্পর্শ সাংঘাতিক ক্রেভিং হচ্ছে তার। সুখ পাখিকে কোলে মাথা রেখে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমাকে ছেড়ে যাস না জান, আমি একদম নিঃস্ব হয়ে যাব, মরে যাব, বাঁচতে পারবো না, আমি সইতে পারবো না তোকে অন্যের সাথে। তুই তো আমার, শুধু আমার। এই বুকে মাথা রেখে কত শত বলেছিলি তুই আমার, তাহলে কেন অন্যের হচ্ছিস? কিন্তু আফসোস, এই ব্যর্থ প্রেমিকের নীরব আর্তনাদগুলো হয়তো কোনোদিনও শুনবে না তার পাখি, পাবে না শুনতে। আধেরি রাতের বুক চিরে হঠাৎই তীক্ষ্ণ আলোর ছটা এসে পতিত হয় প্রণয়ের মুখে। এতে মাত্রাতিরিক্ত বিরক্ত হয় প্রণয়, তবে তা মুখে প্রকাশ করলো না। বাইক থেকে নেমে ছুটে এলো আবির্ভাব। প্রিয় বন্ধুকে বালির ওপর শুয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। প্রণয়ের দুই বাহু ধরে ঝাঁকিয়ে শুরু করলো, বা হাতের পাল চেক করতে, পরীক্ষা করতে লাগলো বেঁচে আছে কিনা। ওর এসব পাগলামো দেখে বিরক্তিতে মুখ বিকৃত করলো প্রণয়। ওর হাত ছাড়িয়ে বলল, এত সুখ আমার কপালে নেই, এত সহজে মরবো না। অন্ধকারে বন্ধুর গমগমে কণ্ঠ শুনে স্থির হয়ে গেল আবির্ভাব। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের শরীর ছেড়ে দিল বালির ওপর। এতক্ষণে মনে হচ্ছিল তার আত্মাটা বোধহয় কেউ চেপে ধরে নিয়ে যাচ্ছে। আবির্ভাব কিছু বলতে গিয়েও পূর্বে প্রণয়ের শার্টের কলার চেপে ধরে শুদ্ধের গায়ে সর্বশক্তি টেনে তুলে প্রণয়ের নাক বরাবর ঘুষি মেরে দেয়। এই এক দৃশ্য দেখে চোখ বড় বড় করে ফেলে আবির্ভাব ও সাদাফ। শুদ্ধ টেনে সরানোর চেষ্টা করতে করতে আবির্ভাব চিৎকার করে, কি করছিস? ছাড় ওকে, পাগল হয়ে গেছিস? তবে আবির্ভাবের কথায় কর্ণপাত করল না শুদ্ধ। ধাক্কা মেরে সরিয়ে দিল নিজের থেকে। প্রণয়ের কলা টেনে ধরে সজোরে আবারও নাক বরাবর পাঁচ বসালো। গর্জে উঠে বলল, খুব কষ্ট হচ্ছে তোর, তাই না? আয়, তোর সব কষ্ট আমি মুক্তি দিয়ে দেই, মেরে ফেলি তোকে। শুদ্ধের উক্ত বাক্যে কেঁপে ওঠে সাদাফ ও আবির্ভাব। আঘাতের তীব্রতায় দু কদম পিছিয়ে গেল প্রণয়। শার্টের হাতার কনুই দিয়ে নাক মুছল, তাকালো শুদ্ধের দিকে। অন্ধকারে বোঝা গেল প্রণয়ও বেশ বুঝতে পারছে শুদ্ধ প্রচণ্ড রেগে আছে। শুদ্ধ রাগ সংবরণ করতে না পেরে ধপ ধপ পা ফেলে এগিয়ে আসে পুনরায়, কয়েকটা ঘা বসিয়ে দেয়। দাঁত কিরমির করতে করতে চেঁচিয়ে বলতে লাগলো, আমার সুখ তোর কোনো কালেই সয় না, তাই না? জানি আমি, তাই এমন সময় টেনশন নিচ্ছিস। তুই আমার ভালো দেখতে পারিস না, যাকে আমি বিয়ে করতে চাই, যাতে আমি বিয়েটা করতে না পারি। ওকে ফাইন, একবার বল আমি বিয়েটা না করলে তুই খুশি, তাহলে আমি আর বিয়ে করব না। প্রণয় এবারও কোনো কথার জবাব দিল না। তার দেহ মন বিন্দুমাত্র শক্তি নেই কোনো প্রশ্নের জবাব দেওয়ার। প্রণয় শুদ্ধের হাতের মুঠো থেকে নিজের শার্টের কলারটা ছাড়িয়ে নিল। শুদ্ধ যা বোঝার চেষ্টা করলো। সে দ্রুত ফোন বের করে মেহজাবিন চৌধুরীর নাম্বারে ডায়াল করে। দুইবার রিং হতে হয়, ফোনটা ধরে মেহজাবিন চৌধুরী উপাস থেকে ব্যস্ত কণ্ঠে বলে, এখন কোনো ফোন করছো মাইসন? ব্যস্ত আছি। শুদ্ধ কোনো রবভনিতা ছাড়াই বলল, আমি এই বিয়েটা করতে পারবো। কথাটা শেষ করার পূর্বে তার হাত থেকে ফোনটা কেড়ে নিল কেউ। শুধু পাশ ফিরে তাকাতেই আগে ফোনটা
মাতলা নদীর অতল গহ্বরে ছুঁড়ে মারল প্রণয়। শুধু কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। প্রণয় হাতা গুটিয়ে আচমকা মারতে শুরু করে শুদ্ধকে। এই দৃশ্যে আরো হতভম্ব হয় সাদাফ এবং আবির্ভাব। চুপচাপ বিয়ে করতে বসবি, কোনো বিনা বাক্যেই। তোকে আমি আমার ভালোবাসা আজীবন হেফাজতে ভার দিয়েছি, কারণ আমি তোর মধ্যে সে যোগ্যতা দেখেছি। আর এ কারণেই ওর হেফাজতের জন্য আমি তোকে ঠিক করেছি বলে ঠাস করে আরো দুটো বুকের বুকে আর দুটো বুকে তার কপালে ঠেকরে দিল। তোর এই জীবনটা শুধুমাত্র আমার জানের দখলদার করার জন্য বলি শুধুকে ধাক্কা দিয়ে ফেলে দিল প্রণয়। আকস্মিক কথায় তাকিয়ে রইল সাদাপ এবং আবির্ভাব। শুদ্ধ বালিতে শরীর এলিয়ে দিয়ে তৃপ্তি কণ্ঠে হাওড়ালো, তোর ঋণ আমার এই জীবনে শোধ করার মতো নয় রে প্রণয়। তোর যন্ত্রণা আমি উপলব্ধি করতে পারি, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমিও চাই তুই ভালো থাক, কিন্তু আমার সুইটারকে ছাড়া তোর দেওয়া এই ভিক্ষাটুকু আমার খুবই প্রয়োজন। প্রেরণা, উষা, প্রিয়তা, অরণ্য, সমুদ্র, তোমাদের হলো আর কতক্ষণ লাগবে? এরপর তো দেরি হবে বাচ্চারা। বলে ড্রয়িং রুমে দাঁড়িয়ে হাঁকছিল মেহজাবিন চৌধুরী। সকাল 10টা বাজতেই চলো, কিন্তু এখনো এবারই ছেলে মেয়েদের সাজগোজ শেষ হলো না। কই হলো তোমাদের? এত তাড়া দিচ্ছ কেন ফুপি? আসতেছি ধীরে সুস্থে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে কতটুকু বলল প্রেম। সে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের কাছে ইনস্টা কালেকশন করছিল। মেহজাবিন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাবা তুই বুঝতে পারছিস না, দুইটো বিয়ে, কত কত অনুষ্ঠান, কত কত আত্মীয় স্বজন, মেহমান বাড়ির সদস্য, সবার জন্য শপিং করতে হবে। তাও আজকের মধ্যেই কত সময় লাগবে বুঝতে পারছিস? এমনিতেও বাড়ির প্রায় অর্ধেক মেহমান এসে পড়েছে। ফুপ্পি বুঝলাম, কিন্তু যাদের নিয়ে শপিংয়ে যাচ্ছ তারা এক একটা লেছাড়া বাদর, অবস্থা একদম খারাপ করে দেবে তোমার। মেহজাবিন চৌধুরী হাসলেন। সবাই চলে গেল, এদিকে কে দেখবে ফুপি? ভুলে গেলে কাল মেহেন্দি? আজ সবাই মিলে শপিংয়ে চলে গেলে বাসায় পেন্ডিং কাজগুলো কে করবে? থিম অনুযায়ী ডেকোরেশন কিভাবে হবে? আর ওইটুকু ফুল বেশি লাগলেও লাগাও বলে ডেকোরেশনে লোকদের তাড়া দিল প্রেম। কথাটা বলতে বলতে অরণ্য কাঁধে করে বিশাল একটা সাউন্ড বক্স এনে রাখলো প্রেমের পায়ের কাছে। সাউন্ড বক্সের উপর হাড়ে হাঁপিয়ে উঠলো ছেলেটা। অরণ্যকে দেখে প্রেম নাক কুঁচকে বলল, তোকে দিয়ে এই একটা কাজে হবে না রে অরণ্য। তোকে বলেছিলাম 6টা থেকে 8টা বক্স নিয়ে আসতে, আর তুই মোটে একটা নিয়ে এসেছিস। অরণ্যর বুকে হাত দিয়ে ঝুঁকে শ্বাস ছেড়ে বলল, বাবা কি ভারী ছোট্টা একটা, তুমি তুলে দেখো দম লটকে যাবে তোমার। সব যদি আমি করবো তাহলে তুই কি করবি? গুটি একদম হবে না। আমাদের বোনের বিয়ে, ভাই হিসেবে সবারই সর্বোচ্চ চেষ্টা করতে হবে বলে আরেকটা সাউন্ড বক্স এনে রাখলো প্রীতম। পরপর সমুদ্রের রাজও এলো একটা একটা নিয়ে। প্রীতম কিছু একটা বলে ছেলেদের ডাকলো, আদেশ দিয়ে বলে এগুলো সুন্দর করে ছাদের কর্নারে রাখবে, এমনভাবে রাখবে যেন স্টেজ বাঁধার পর আর এগুলো দেখা না যায়। জি মেজো ভাইয়া বলে ছেলেগুলো চলে গেল সাউন্ড বক্স নিয়ে। অরণ্য ভাইদের অবস্থা দেখে বাঁকা হাসলো। সমুদ্র সিঁড়িতে বসে পড়লো, বলল, সকাল থেকে কাদার মতো খেটে যাচ্ছি, এখন আর পারবো না। অরণ্য পুনরায় বলল, বসে থেকে লাভ নেই বেরাদার, উঠতে হবে তোমায়। ব্রাদারকে ব্রেদাদার লিখছে। উঠে পড়ো, যাও গিয়ে ক্যাটেটার্সদের বলে আসো। ওরা লোকদের বলেছিল স্টেশনে চলে এসে। দুপুর হতে চলল, বাসা ভর্তি মানুষ আরো আসছে, সকলের খাওয়ার ব্যবস্থা করতে হবে। ধুর বলে মুখ বাঁকিয়ে উঠে গেল সমুদ্র। ওদের আর আরাম করার ফুসরত রইল না। রাজ, প্রেম, প্রীতম বাইরে চলে গেল সেই মুহূর্তেই। হাই হাই পার্টনার, তুমি এখনো কুদ্দুসালি হয়ে ঘুরে বেড়াচ্ছ? সবাই তো এলো বলে তোমাকে দেখে ফেলবে তো পার্টনার। সে যে গুজিয়ে মাঞ্চা মেরে শীষ বাজিয়ে নামতে নামতে কথাগুলো বলে তন্ময়। ভাইয়ের কথায় লাফিয়ে ওঠে অরণ্য। তন্ময়ের কথার জবাব না দিয়েই দৌড়ে আড়ালে নিচের ঘরে। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলে অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অননা বেগম, আরতি বেগম, পূর্ণতা, উষা, দেবী, প্রেরণা, পরি, শ্বেতা, থিরা, থরি, তন্ময়, অরণ্য, রাফিদ, সাফিদ, অব্র, শুভ্রতা, দীপ্তি সহ আরো অনেক।
আত্মীয় সকলে। মেহজাবিন চৌধুরী সকলকে দেখে খুশি হলেন। বা এসে পড়েছ, আমার বৌমা কোথায়? ও আসছে ফুপি। আচ্ছা, কিন্তু বাড়ির পুরুষরা কোথায়? আমরা কি শুধু মেয়েরাই যাব নাকি? পাশ থেকে তন্ময় বলে উঠল, আমি আছি তো ফুপি, আমি একাই 100। মেহজাবিন চৌধুরী তন্ময়ের গাল টেনে বললেন, বা আমার আব্বা সব দায়িত্ব নিতে শিখে গেছে। অরণ্য পাশ থেকে মুখ কালো করে বলল, আমিও কিন্তু আছি। অনুশ্রী বেগম কিছু বলবেন তার পূর্বেই সিঁড়ি দিয়ে নেমে আসলো প্রিয়তা। হালকা গোলাপি রঙের 3 পিসে কিছু মারাত্মক লাগছে মেয়েটাকে। মেয়েটার এই রূপবতী যেন যে কোনো রূপ, যে কোনো রঙই মারাত্মক আকর্ষণীয় লাগে। মুগ্ধ হলেন মেহজাবিন চৌধুরী। উনি সবসময় স্বপ্ন দেখতেন নিজের ছেলের জন্য এমন একটা বৌমাই। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো পরীর পাশে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ড্রয়িং রুম ভরে উঠল। ওদেরকে দেখে ভীষণ খুশি হলো অনুশ্রী বেগম। ওরা 4জন ভীষণ স্বাভাবিক, তবে বর ছাড়া। বিয়ের সকল আয়োজন 70% নিজেদের কাছে তুলে নিয়েছে প্রণয়, আবির্ভাব, প্রীতম, রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র। বাকি 30% চার কর্তার। এই বিয়েতে কোনো ত্রুটি থাকবে না। তবে প্রণয়ের উপস্থিতি এখানে মোটেও আশা করেনি প্রিয়তা। আমাকে ভালোবাসেন না মানলাম প্রণয় ভাই, কিন্তু এভাবে মানসিক যন্ত্রণা দেবেন না। এই বিয়েতে আপনি জড়াবেন না প্রণয় ভাই, আমি এটা সইতে পারবো না। চোখ টলমল করে উঠছে প্রিয়তার। প্রণয় সকলকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, আপনারা আসুন, আমি গাড়ি বের করছি। চলে গেল প্রণয়। পিছু পিছু রাজ, আবির্ভাবও গেল। শিকদার বাড়ির মেন গেটের বাহিরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে গোটা কয়েক প্রাইভেট কার। রাজ দাঁড়িয়ে একে একে সবাইকে গাড়িতে ঢুকাচ্ছে। এত জনগণ হয়েছে যে 10টা গাড়ি এমনিতেই লাগবে। মেহজাবিন চৌধুরী শ্বেতাকে চোখের ইশারায় কিছু বোঝালেন। সাথে সাথে চওড়া হাসলো শ্বেতা। ছুটে গিয়ে দাঁড়ালো প্রিয়তার পাশে। প্রিয়তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তুমি কোনটাতে যাবে ভাবি? প্রিয়তা সকলে গদগদ অবস্থা দেখে বড় বড় চোখ করে ফেললো। নাক কুঁচকে বলল, এত গাদাগাদির মধ্যে আমি কখনোই যেতে পারবো না, ইম্পসিবল। দরকার হলে আমি একাই যাব। তাও এত লম্বা রাস্তা আমি এত মানুষের ধাক্কা খেয়ে যেতে পারবো না। সে তার বাঁকা হেসে প্রিয়তার হাত চেপে ধরে বলল, চলো। কোথায়? সে তার বাঁকা হেসে বলল, চলো। আমার একমাত্র সুন্দরী ভাবে কি আমি মানুষের ধাক্কা খাওয়াতে পারি? প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই প্রথম কালো গাড়িটার সামনে এনে দাঁড় করালো শ্বেতা। মেন ডোর খুলে দিয়ে বলল, যাও। প্রিয়তা ভেতরে তাকিয়ে গাড়ির ব্যাক সিটে পুরোটাই ফাঁকা। আবারও চোখ বড় বড় করে প্রশ্ন করলো প্রিয়তা, এটা খালি কেন? এখানে আসবে না সবাই? না, এটা স্পেশাল মানুষের জন্য। আচ্ছা, বসে পড়ো। এখানে গাদাগাদি নেই, তুমি ফ্রিলসি থাকতে পারবে। প্রিয়তা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পেছনের সিটে উঠে বসলো। গাড়ির সামনে তাকাতেই ছলাৎ করে উঠল প্রিয়তার প্রাণ। গাড়ির ফ্রন্ট মিররে একজোড়া রক্তিম বাদামি চোখ। তার দিকে চোখাচোখি হলো। সহসা নিঃশ্বাস আটকে আসলো প্রিয়তার। ড্রাইভিং সিটে বসে আছে প্রণয়, পাশের সিটে আবির্ভাব। প্রণয় চোখ সরালো না, এক দৃষ্টে তাকিয়ে থাকে সেই মাতলা চোখের দৃষ্টির দিকে। এখানে থাকা সম্ভব না বোধহয়। গাড়ি থেকে বেরিয়ে যেতে ধরলেই বাধে আরেক বিপত্তি। কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লাগে খেয়াল করে সে। এই অপ্রত্যাশিত কাণ্ডে আকস্মিক আহমক বনে যায় প্রিয়তা। বোকার মতো তাকিয়ে থাকে শুদ্ধের মুখের দিকে। শুদ্ধ বুক ডলতে ডলতে বসে প্রিয়তার পাশ ঘেঁষে। ব্যথায় চোখ বন্ধ করলো প্রিয়তা। বিয়ের আগে বিধবা হতে চাচ্ছ নাকি সুইটহার্ট? প্রিয়তার এমন চোখ বড় বড় করে তাকালো তার দিকে। তৎক্ষণাৎ শোনা গেল শুদ্ধের মাতাল করা কণ্ঠ। শুদ্ধ অধৈর্য হয়ে পাগলের মতো বলল, এভাবে চেয়ে থেকো না সুইটহার্ট, বিয়ের মাত্র 3 দিন বাকি। আমি এখন এই চরিত্রহীন উপাধিতে ভূষিত হতে চাই না। ভাব চাকা খেয়ে গেল যেন। চট করে চোখ সরল প্রিয়তা। অনুনয়ে পুনরায় তাকালো সামনে। এখনো তাকিয়ে আছে প্রণয়। ফলে পূর্বের ন্যায় আবারও চোখাচোখি হলো। অচেনা স্পর্শে লাফিয়ে উঠল প্রিয়তা। বিস্ময়িত দৃষ্টি নিক্ষেপ করলো পাশে। শুধু খুব স্বাভাবিকভাবে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে সিটে মাথা এলিয়ে দিয়েছে। প্রিয়তার ভেতরে অস্বস্তিতে ঘিরে ধরল। সে হাত ছাড়াতে গিয়েও যেন ভেবে থাকে, থেমে নেই শুদ্ধ। কিছুক্ষণ পর নিজের শুদ্ধের আঙুলের ভাঁজে আঙুল শক্ত করে চেপে ধরলো। চোখ বন্ধ করতে ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং শক্ত করে চেপে ধরলো প্রণয়। মিনিট 20 যুদ্ধ করার পর ফ্যামিলির সবাইকে 9টা গাড়িতে ঠেলে ঠুসে ঢুকিয়ে দিল রাজ। নিজেও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। একে একে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল 10টা প্রাইভেট কার। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চলল, কিন্তু এখনো শপিংয়ের 50% শেষে উঠতে পারেনি শিকদার ফ্যামিলি।
বড় যমুনা ফিউচার পার্ক ঘিরে বড় বাড়ির সদস্যদের শপিং এর মেলা বসেছে। এখনো কনে আর মেহমানদের জন্য কোনো কিছু কেনা হয়ে ওঠেনি তাদের। শপিং মলের সাদাফের আম্মু অনিকা সাখাওয়াত সাদাফের বোন সারিকা এসেছে। মহিলাদের নিজেদের পছন্দ মতো ছেলেদের বউদের জন্য কেনাকাটা করছে। মেহজাবিন চৌধুরী একের পর এক বেনারসি শাড়ি লেহেঙ্গা প্রিয়তাকে ধরে ধরে ট্রায়াল দিচ্ছে। দূরে দাঁড়িয়ে একধানে প্রিয়তা রূপে ডুবে আছে শুদ্ধ। তার যেন একটাই কাজ প্রিয়তাকে দেখা। মেহজাবিন চৌধুরী ছেলেকে ধমকে বললেন, ক্যাবলার মতো না দাঁড়িয়ে বইয়ের জন্য একটু শাড়ি গয়না সিলেক্ট করো। শুধু মাথা চুলকে এগিয়ে এলো। প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে, আমার বইয়ের দুধে আলতা অঙ্গে শোভা পাবে যে বস্ত্র, সে বস্ত্র আলাদা সবার প্রয়োজন নেই মম। মেহজাবিন চৌধুরী বিরক্ত হলো ছেলের কথায়, চুপচাপ শাড়ি দেখো। শুদ্ধ বোকা বনে গেল যেন তার কথায়। শুদ্ধ প্রিয়তাকে টেনে অন্য সেকশনে নিয়ে গেল। নিজেদের হাতে পছন্দ করে কিনে আনা মেহেন্দি ও গায়ে হলুদের শাড়ি, লেহেঙ্গা, রিসেপশনের জন্য একটা দারুণ পার্পল কালারের শাড়ি চুজ করলো সে। প্রিয়তা গায়ে ধরতে শুদ্ধের হৃৎপিণ্ড ধক করে উঠল। শাড়ি প্রিয়তার গায়ে ধরতে শুদ্ধ একদৃষ্টে তাকিয়ে থাকলো তার দিকে নির্বিকার হয়ে। সে শুদ্ধের কোনো কাজেই মানা করছে না। একের পর এক বিয়ের প্রোগ্রামের জন্য শাড়ি, লেহেঙ্গা, চুড়ি সব চুজ করছে শুদ্ধ। প্রেরণার বিয়ের শাড়িও কেনা হলো, কিন্তু প্রিয়তার জন্য মন মতো একটা বেনারসি পাওয়া গেল না। শুদ্ধ, মেহজাবিন চৌধুরী সকলে প্রিয়তার জন্য মানানসই বেনারসি খুঁজতে লাগলো। তারই মধ্যে হঠাৎ করে পরি একটা বেনারসি এনে প্রিয়তার গায়ে ধরলে। একদম ডার্ক মেরুন কালার বেনারসিটা, যার দুটো পার ভারী গোল্ডেনের জরি কাজ করা। পুরো শাড়িটা কেমন অন্যরকম মাধুর্য মেশানো। শাড়িটা প্রিয়তার গায়ে ধরতেই সকলের দৃষ্টি আকর্ষিত হলো। মেহজাবিন চৌধুরী ছুটে এসে শাড়িটা প্রিয়তার গায়ে ভালোভাবে ধরতেই মুগ্ধ হয়ে বলল, মাশাআল্লাহ, একদম মনের মতো লাগছে। পরিণীতা পাশ থেকে বলল, পছন্দ হয়েছে পুপি? খুব। এটা কোথায় পেলি? আমরা তো দেখলাম না। পরিণীতা হালকা হাসলো, জবাব দিল না। অনন্যা বেগম এগিয়ে এসে মেয়ের থুতনিতে হাত রাখলেন। মাশাআল্লাহ। সে তার পাশ থেকে ধাক্কা দিল। দুষ্টু হেসে বলল, কন্ট্রোল মাই ব্রাদার, কন্ট্রোল। এভাবে তাকিয়ে থাকলে লোকে ক্যাবলা বলবে। আই ডিসঅ্যাপিয়ার নিড হার। সেটা হাসলো। শাড়ি কেনা শেষ করে সবাই এবার এগোলো জুয়েলারি সেকশনের দিকে। ড্রেস, কসমেটিক, জুয়েলারি সহ যাবতীয় সব কেনা শেষ প্রায়। দিনের শেষ ভাগ চলমান। বাহিরে নীলচে আকাশ, নরম কমলা রঙা আভায়। অনুশ্রী বেগমের মুখে কথা খুঁজতে দেরি হচ্ছে, কিন্তু তন্ময়ের বিকট লাফ দিতে দেরি হচ্ছে না। এক একটা কথায় যেন সে খেয়ে হারাচ্ছে। সে পেট চেপে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ পার্টনার, তাড়াতাড়ি চলো, খেয়ে আসি, না হলে আমার পেটের হাতিগুলো এখন মারামারি শুরু করবে। তারা আসলে খাওয়া নিয়ে কথা বলছিল, তা শুনে তন্ময়ের জিভ যেন লকলক করে ওঠে। অরণ্য সম্মতি জানিয়ে বলল, ওকে, কোন রেস্টুরেন্টে যাবি? তন্ময় 2 সেকেন্ড ভাবে, আসার সময় বাইরে একটা জোস চাইনিজ রেস্টুরেন্ট দেখে এসেছি, চলো এখানে যাওয়া যাক। অন্য কিছু বলার আগে রাজ নাক সিটকালো, ওয়াক তুলে বলল, ছি, তুই চাইনিজ খাবি? রাজের রিয়াকশন দেখে তন্ময় ভুরু গোটালো। হ্যাঁ খাবো তো কি। রাজে বা চোখের ইশারায় থিরাকে কিছু একটা বোঝানোর সময় মাঝখানে চিৎকার দিয়ে বলল, অ্যাটেনশন গাইস, তোমরা কি চাইনিজ খেতে চাও? অন্যরা বলার আগেই ধীরা বলে উঠল, চাইনিজে কি কি আইটেম থাকে শেষ দাম? রাজ এবার শয়তানি হাসলো। অনেক অনেক লোভনীয় আইটেম থাকে, যেমন যেমন সান্ডা বিরিয়ানি, সাপের কালাভুনা, তেলাপোকার চচ্চি, টিকটিকির ডিমের শরবত, বিচের ফ্রাই, পিঁপড়ে পকোড়া, কুত্তার মাংসের ভুনা খিচুড়ি ইত্যাদি। খাবারের নাম শুনে সকলের পেটে যেন পাক দিল। তন্ময় কটমট চোখে তাকালো রাজের দিকে। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে বললেন, এত বড় হয়েছে এখনো বদমাইশি গেল না? মেহজাবিন চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, এছাড়া ছোট ছোট বাচ্চাগুলো আছে, অন্য কিছু খাইয়ে নিয়ে আসো। শুধু সকলকে নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনুশ্রী বেগম বললেন, দেখিস বাবা, এই বাদরগুলোকে আমার কোনো বিশ্বাস নেই, এগুলো যেন কোনো রকম আর বদমাইশি না করতে পারে। শুদ্ধ পুনরায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনেক কথাবার্তার পর বড়দের ছেড়ে ছোটরা সকলে চলে গেছে পেট পুজো সারতে। আহা না বাবা, কাঁদে না, এই তো আমি, এই তো দেখো দেখো, আল্লাহ আল্লাহ, শোনা ছেলে, কাঁদে না বাচ্চা।
বলে অভিরাজকে কোলে তুলে নিয়ে রেস্টুরেন্টের বাইরে এসে এনটিসে পায়চারি করছে প্রিয়তা। কিন্তু বাচ্চাটা কিছুতেই শান্ত হচ্ছে না। যমুনা ফিউচার পার্কের অপোজিটে একটি মেক্সিকান রেস্টুরেন্ট। খাবার দাবারের উদ্দেশ্যে ঢুকেছে সকলে, কিন্তু খাওয়ার মাঝেই হঠাৎ কান্না শুরু করে অভিরাজ। প্রিয়তা অভিরাজকে নিয়ে পায়চারি করছে, পিঠে মৃদু হাতে চাপড় মারছে, আদুরে কণ্ঠে বলছে লক্ষ্মী ছেলে কাঁদে না। কিন্তু অভিরাজের কান্না থামার নাম নেই। এই যে ভাইয়া শোনো, তোমাকে না খুব চেনা চেনা লাগতাছে। আচমকা কারো কণ্ঠে প্রিয়তা পা থামে। অভিরাজের পিঠে হাত বোলাতে বোলাতে অন্যমনস্ক হয়ে পিছে ঘুরে তাকায়। সাধুদ্ধ মহিলা দাঁড়িয়ে কেমন চোখে যেন তাকিয়ে আছে ওর ওই দিকে। ভদ্রমহিলাকে চিনে ফেলতে গায়ের পশম দাঁড়িয়ে গেল প্রিয়তার। ভয়ে হৃৎপিণ্ড ধুকপুক শুরু হয়ে গেল। ভদ্রমহিলা কাছে এসে কয়েক পলক নিশ্চুপ থেকে প্রিয়তার পা থেকে মাথা পর্যন্ত গভীরভাবে নীরব করে হঠাৎই বললেন, হ্যাঁ মনে পড়ছে, তুমি ওই মাইয়াটা না যে 3-4 বছর আগে আমার বাড়িতে এসেছিলে? প্রিয়তা আতঙ্কিত নয়নে আশেপাশে দৃষ্টি ফেলে ছোট্ট করে জবাব দেয়, জি। ভদ্রমহিলা প্রিয়তার অভিরাজকে তীক্ষ্ণ দৃষ্টি দেখে বলে, হ্যাঁ তুমি তো সেই বৃষ্টি রাতে আমগো বাড়িতে আশ্রয় নিয়েছিলা। সে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ইঙ্গিতে স্বামীর সম্বোধন শুনে তোমার স্বামী কই? প্রিয়তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কি বলবে? প্রিয়তা নম্র কণ্ঠে জবাব দিল, জি আমি ছিলাম। নিশ্চিত হতেই প্রসন্ন হাসলো ভদ্রমহিলা। ধীর কণ্ঠে বলল, আসলে তোমার অনেকক্ষণ ধরে দেখতাছি, তোমার চেনা চেনা লাগে তো তাই আগে এলাম। প্রিয়তা সৌজন্যমূলক হাসলো। ভদ্রমহিলা এবার নজর পড়ালো প্রিয়তার কোলে। অভিরাজকে দেখে বলল, ছোট্ট বাচ্চা, মাশাল্লাহ। ওনার কথায় প্রিয়তার মুখ হা হয়ে গেল। ওনার আন্দাজে কারণ হিসেবে মনে করতে 4 বছর আগের রাতের কথা। তা বাচ্চা তুমি কয় মাসের পোয়াতি? জি 1 মাস। সেই দিনের কথা মনে পড়তে প্রিয়তার বুকটা যেন ধুক করে উঠল। সেই দিনের কথাই হয়তো অভিরাজকে নিয়ে ভাবছে সে। ভদ্রমহিলা অভিরাজের গাল টেনে দিয়ে বললেন, মাশাল্লাহ, একদম রাজপুত্রের মতন হয়েছে। প্রিয়তা বোকার মতো দাঁড়িয়ে শুনল তার কথা। উনি পুনরায় প্রসন্ন চিত্তে বললেন, এমনকি পুলা তো দেখি বাপের মতোই হয়েছে। জি হ্যাঁ, পুলা তো দেখতে একদম হুবহু তোমার মতোই হয়েছে, একদম মায়ের মতো নাকটাকও পাইছে। ওনার কথায় প্রিয়তা নিজের অজান্তে লজ্জা পেল। তা মেয়ে, এইটুকু বাচ্চা কোলে নিয়ে একা একা দাঁড়ায় আছো কেন? বরনাম তোমার বর কোথায়? বরনামটা শুনতে প্রিয়তা লাজুক হাসে ভদ্রমহিলা পাশে খুঁজে। হঠাৎ ওনার দৃষ্টি আটকালো বেশ কিছুটা দূরে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। মলের বাইরে দাঁড়িয়ে গাড়ির দরজায় হেলান দিয়েছে প্রণয়। ওই যে, ওইটা তোমার স্বামী না? চলো ওর সাথে কথা কইলে আসি। ভদ্রমহিলা হাতের ইশারা অনুসরণ করে প্রিয়তার পাশে তাকালো। কালো ফরমাল শার্ট আর কালো প্যান্ট পরিহিত যুবক প্রিয়তার বুকে যেন মোচড় দিয়ে উঠল। কি হলো মেয়ে, চলো। প্রিয়তা বাধা দিয়ে বলল, চাচি বাবু কাছে, আপনি কি কথা বলে আসুন, আমি এখানে আছি। চলো তো মাইয়া। প্রিয়তা অপ্রস্তুত বোধ করলো। চলো চলো বাধ্য হয়ে ভদ্রমহিলার পিছু নিল, কারণ এখানে দাঁড়িয়ে থেকে ওনার সাথে কথা বলাটা আরো রিস্ক। বউ বাচ্চাকে ওইখানে একা ফেলা ফোন টিপতাছ? অপরিচিত নারী কণ্ঠে ফোন থেকে চোখ তুলে সামনে তাকায় প্রণয়। সামনে ষাটঊর্ধ্ব মহিলা চোখে দৃষ্টিপাত হলো প্রণয়ের। তোমার বাচ্চা কাঁদে, কোলে নাও। ওনার কথায় প্রণয় অবাক হলো, নিজের দিকে তাকালো। আমার বাচ্চা? হ্যাঁ তোমারই তো বাচ্চা, ওই যে দেখো। প্রণয় বা সরাসরি নিক্ষেপ করলো প্রিয়তার মুখের দিকে। প্রিয়তা টলমল চোখে তাকিয়ে তার ওই দিকে, আর তার কোলে অভিরাজ। তোমার বউ আর বাচ্চা দেখি তো প্রথমেই চিনতে পারতাছিলাম না, পরে মনে পড়লো। ভদ্রমহিলার কথা প্রণয়ের বুকে ভেতর ধাক্কা লাগলো। সে কেমন করে তাকিয়ে রইলো প্রিয়তার দিকে। এই মেয়ের পেছনে লুকাছো কেন? সামনে আসো, স্বামীর পাশে দাঁড়াও। প্রিয়তাও তাই করলো, ধীর পায়ে এসে দাঁড়ালো প্রণয়ের পাশে। ভদ্রমহিলা তৃপ্তি হাসলেন, মাশাল্লাহ, এক সুন্দর পরিবার। প্রণয় যে সেই কথা শুনতে পেল না। সে থমকে আছে। ওনার একটি বাক্য হয়তো মিথ্যা, কিন্তু এমনটা সুখের শব্দ তার জীবনেও কম শুনেছে হয়তোবা। প্রণয় কিছু বলছে না দেখে প্রিয়তার বাহুতে আস্তে করে চিমটি কাটলো। সাথে সাথে প্রণয়ও জবাব দিল, জি ভালো আছি। ভদ্রমহিলা হেসে বলল, তোমাদের দেখাও ভালো লাগতেছে। আমার বাড়িতে আবার আইসো একদিন, ঠিক আছে? পুস্কেটারে নিয়া। ভদ্রমহিলা হেসে কথাটুকুই বলল। প্রিয়তা হাসার চেষ্টা করে জবাব দিল, জি আচ্ছা, অবশ্যই যাব। রাত হয়ে যাচ্ছে দেখে ভদ্রমহিলা বললেন, আচ্ছা তাহলে আজ আসি। তোমার চাচা একা? জি চাচি। আপনিও চাচাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন নিশ্চয়ই। ভালো থেকো তোমরা, অনেক দোয়া করি তুমগো লাইগা। বলে উনি মৃদু হেসে বিদায় নিল সেইখান থেকে।
উনি যেতেই বড় স্বস্তি নিঃশ্বাস ফেল প্রিয়তা। বাড়ির কেউ যদি এসব কথা শুনতো তাহলে নিশ্চিত কেলেঙ্কারি হয়ে যেত। অভিরাজ কাঁদতে কাঁদতে কাজ ছুটে গেছে। বাচ্চা সামলাতে পারিস না, তাহলে নিয়ে এসেছিস কেন? ভারী পুরুষালী আওয়াজে কেঁপে ওঠে প্রিয়তা। প্রণয়ের প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে নাক কুঁচকে আরো কেঁদে উঠল অভিরাজ। মামা, পাপা, আমি পাপার কাছে যাব, মামার কাছে যাব, ফুপিমণি। প্রিয়তার প্রণয়ের কথায় ধ্যান দিল না, অভিরাজকে সামলাতে ব্যস্ত। এই যে সহ কাঁদে না বাবা আমার, এখানে তোমার আমার কাছে যাব, কিন্তু তার আগে আমরা চকলেট খাবো। তুমি চকলেট খাবে না বাবা? না, আমি মামার কাছে যাব। আচ্ছা বাবা, চলো আমরা এখনই বাড়ি ফিরে যাব, বলে অভিরাজের পিঠে হাত বোলাতে বোলাতে যেতে ধরলো প্রিয়তা। দাঁড়া, থমকে দাঁড়ালো প্রিয়তা। এদিকে দে, বলে অভিরাজের দিকে হাত বাড়ালো প্রণয়। সরে গেল প্রিয়তা। অভিরাজকে আরো শক্ত করে বুকে আগলে নিল। আপনি নিতে পারবেন না, কোল থেকে ফেলে দিবেন। আচ্ছা, আমি যদি কোল থেকে বাচ্চা ফেলতাম তাহলে আজ তোর হাড় গোড় একটাও আস্ত থাকতো না। খোটা দিচ্ছেন? প্রণয় ওর কথা কানে নিল না, ছো মেরে অভিরাজকে নিজের কোলে নিয়ে নিল। এতে বেশ চটে গেল প্রিয়তা। নাক ফুলিয়ে বলল, ওকে ফিরিয়ে দিন বলছি। প্রণয় ওর কথায় পাত্তা দিল না। প্রীতম ভিডিও কল দিল। ফোন দুবার রিং করতেই প্রীতম ধরলো, ব্যস্ত ভঙ্গিতে বলল, দাদান, তোর ছেলে তোর সাথে কথা বলতে চায়, নে কথা বল, বলে অভিরাজকে পুনরায় প্রিয়তার কোলে তুলে দিল প্রণয়। ফোনটা তুলে ধরল অভিরাজের সামনে। প্রিয়তা মুগ্ধ হয়ে প্রণয়ের বুদ্ধিমত্তাটা দেখল। প্রীতম ছেলের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে আদরে চুমু ছুঁয়ে দিল। বলল, কি হয়েছে পাপ্পা, তুমি কাঁদছো কেন? অভিরাজ ঠোঁট উল্টে কান্না করছে। পাপ্পা, আমি তোমার কাছে যাব। নিশ্চয়ই আসবে পাপ্পা, কিন্তু এখন তুমি বড় চাচুর কাছে থাকো। আমার বাবা না গুড বয়? অভিরাজ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে বাবার মুখের দিকে। ওকে পাপ্পা, রাখি। বাড়ি আসার পর তোমাকে অনেকগুলো আদর করে দিব বাবা, ঠিক আছে? তুমি কিন্তু এখন একদমই দুষ্টুমি করবে না, গুড বয় হয়ে থাকবে। আর নো কান্না। অভিরাজের কান্না অফ হয়ে গেল। সে ওপর নিচ মাথা দুলিয়ে বলল, ওকে পাপা। এই তো আমার বাচ্চা, লাভ ইউ সনমাই। লাভ ইউ টু পাপা। প্রীতম কল কেটে দিল। প্রণয় ফোনটা পকেটে ঢুকিয়ে দু হাত বুকের কাছে ভাঁজ করতে প্রিয়তার মুখের দিকে তাকালো। চোখ ছোট ছোট করেই বলল, তুই নিজে একটা বাচ্চা হয়ে অন্যর বাচ্চা কোলে নিস কোন সাহসে? আমি বাচ্চা? তাহলে তুই কি বুড়ো? অবশ্যই বড়। আমি হচ্ছি 20 বছরের ইয়াং ওল্ড, বুঝেছেন? তাহলে তো তুই বুড়ো হয়ে গেছিস। কি? হ্যাঁ, শুনিসনি? 20-তে বুড়ি। প্রিয়তা এবার যেন আরো রেগে গেল। প্রণয়ের দিকে আঙুল তুলে বলল, আমি বুড়ো হলে আপনি কি? কচি খোকা, আপনি তো তোমরা ঝগড়া তুলে দিল কেন? ঝগড়া তো পচা মানুষরা করে, তোমরা ঝগড়া করছো কেন? প্রণয় ঠোঁট চেপে হেসে ফেলল। দেখ, ছোট বাচ্চাটুকু বোঝে তুই ঝগড়ুটে। মৃদুর আগে প্রিয়তার নাকের পাটাতন লাল হয়ে গেল। আমি ঝগড়ুটে? বিশেষ নয় জিজ্ঞাসা কর। প্রিয়তা তাই করলো। অভিরাজের দিকে তাকে ভুরু কুচকে বলল, বাবা আমি ঝগড়ুটে? অভিরাজ ছোট মানুষ, সে ঝগড়ার কি বোঝে? তবে সে যা দেখেছে তার ভিত্তিতেই হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ঝাঁকালো। প্রিয়তার চোখ বড় বড় করলো। প্রণয় প্রিয়তার কোল থেকে অভিরাজকে নিয়ে বলল, বলো চাচু, এসব ঝগড়াটে মহিলার সাথে মুখ না চালানোই ভালো। অভিরাজও মাথা দুলিয়ে বলল, আচ্ছা চাচু। অভিরাজকে প্রণয়ের সাপোর্ট নিতে দেখে প্রিয়তার মুখ বাঁকিয়ে বলল, তোমার লক্ষণ ভালো নয় বাবা, তুমি এই বয়সে এত পাল্টিবাজ, বড় হলে নিশ্চিত চাচার এক কাঠি ওপরে যাবে। ইস, মুখে কি ভাষা! বাচ্চাদের সাথে কেউ এভাবে কথা বলে? তুই আর কবে বড় হবি? আমি যথেষ্টই বড়, তা তো দেখতেই পাচ্ছি। কি বললেন? হ্যাঁ, ঠিকই তো বললাম যে সামান্য কথায় নাক গাল সব ফুলিয়ে দিস। প্রিয়তাও হয়তো আরো কিছু জবাব দিত, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সকল দৃশ্য দেখলো পরিণীতার প্রেরণা। দেখেছ আপু, ওদের সাথে কতটা সুন্দর লাগে একসাথে। ওই ভদ্রমহিলা ঠিকই বলেছে, এত সুন্দর পরিবার আমিও কখনো দেখিনি। সত্যি অভিরাজকে দেখে মনে হচ্ছে না যে মেজদাদার সন্তান, মনে হচ্ছে ওরাই ওর আসল বাবা মা। কি সুন্দর লাগছে ওদের। এই মিথ্যাটা কোনোভাবে কি সত্যি করা যায় না আপু? এই মিথ্যাটা যদি সত্যি হতো তাহলে বেশ কি ক্ষতি হতো বলো তো? আমাদের ভাইটার জীবনে সুখ হতো। দীর্ঘশ্বাস ফেল প্রেরণা। মলিন হেসে বলল, তুই স্বার্থপর হচ্ছিস বোন। মাঝপথে নিজেকে খুব স্বার্থপর মনে হলো আপু। খালি মনে হয় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি ওদের এক করে দিতে পারতাম। তা আর সম্ভব নয় বোন, আমরা নিজেদের স্বার্থে প্রিয়তার জীবনটা নষ্ট করে ফেলি। তা হয় না। আমাদের বাড়ির কেউ ওদের খারাপ চায় না, কিন্তু সকলের হাত পা বাঁধা। তবুও হয় না। প্রিয়তা আমাদের চাস্তো বোন, একই রক্তের আপন। আমরা আমাদের ভাইদের কিছুদিন সুখে রাখার জন্য ওর সারা জীবন নষ্ট করতে পারি না। দাদান আসলে কে আর কি?
সেটা তুইও জানিস, আমিও জানি, বাড়ির সকলেই জানে। এরপর কিভাবে আশা করিস সেজ চাচু আর মেজো চাচু ওদের বিয়ে দিতে রাজি হবে? আর তাছাড়া এসব বড় দাদান শুনলে খুব রেগে যাবে। আমাদের এগুলোতে না ঢোকাই ভালো। ওদের সাথে যেটা হবে সেটা ওদের ভাগ্য, আর কিছু নয়।